ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল। তো চলো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে শুরু করি। সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। ঠিক আছে, তো আজকে আমরা গ্র্যাভিটেশনটা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, গ্র্যাভিটেশনে শুরু করার আগে আমরা একটু দেখে নিই যে কী কী জিনিস, মানে কত রকম ফোর্স আমাদের নেচারে পাওয়া যায়। ঠিক আছে, মেইনলি আমাদের নেচারে কিন্তু 4 রকমের ফোর্স দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্সেস। এই 4 রকম ফোর্স কিন্তু মেনলি আমাদের টোটাল ইউনিভার্সে দেখা যায়। ঠিক আছে, এবং এর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে সবথেকে উইকেস্ট ফোর্স। ঠিক আছে, দেখেই বুঝতে পারছি, আমি লেখা আছে এখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু হচ্ছে একমাত্র একেবারে উইকেস্ট ফোর্স। আর আমাদের সবথেকে বলতে পারা যায় যে একেবারে স্ট্রং যে ফোর্সটা সেটা কিন্তু হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, অনেক সময় হ্যাড্রনিক ফোর্সও বলা হয়, কেননা হ্যাড্রনস অ্যাকচুয়ালি বলা হয় পার্টিকেলগুলোকে। তো আর এরপরেতে একটা আছে উইক নিউক্লিয়ার ফোর্স, যেটা দেখো লেখা আছে বিটা ডিকে। অর্থাৎ যখন নিউক্লিয়াস থেকে যখন কোনো ইলেকট্রন বেরোয় তখন অ্যাকচুয়ালি আমাদের বিটা ডিকের জিনিসটা হয়। ঠিক আছে, সেই সমস্ত বিষয় আমাদের খুব একটা এই মুহূর্তে জানার দরকার নেই, জাস্ট জিনিসটা একটু একটা ওভারভিউ দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটা আমরা অলরেডি জানি যে আমাদের ইলেকট্রোম্যাগনেট যেভাবে তৈরি হয় আমরা দেখেছি। হ্যাঁ, যে কোনো একটা যদি কোনো পেরেক থাকে বা কিছু থাকে তার উপরে তার পেঁচিয়ে দিয়ে সেটাকে ব্যাটারিতে ধরে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা যেতে পারে। তো এরপর আসছে উইক ফোর্স। উইক ফোর্স যেটাকে আমরা বলছি উইক নিউক্লিয়ার ফোর্স, বিটা ডিকেতে হয়, এবং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা একটা ব্যাপার। একটা ছোটো একটা জিনিস এখানে বলতে পারি এখানে, যেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে তোমরা ভেবে দেখো যে এই যে আমাদের নিউক্লিয়াস আছে, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটনস আর নিউট্রনস থাকে। এবার ভেবে দেখো, যদি প্রোটনস আর নিউট্রনস থাকে, তো আমরা নিউট্রন জানি চার্জলেস, প্রোটনের চার্জ আছে এবং সেটা পজিটিভ চার্জ। এবার যদি 2-3টে প্রোটন থেকে থাকে, তাহলে হিসেব মতো প্রোটন তো রিপেল করে দেওয়া উচিত, রিপেল করা উচিত, যেহেতু দুটোই পজিটিভ চার্জ। তো তাহলে পজিটিভ রিপেল করে তো নিউক্লিয়াসটা থাকাই উচিত নয়, নিউক্লিয়াস ফেটে চলে যাওয়া উচিত, মানে এক্সিস্টেন্সই থাকবে না তার মানে কোনো জিনিসের, তাই না? বাট আমরা দেখছি তা কিন্তু হয় না, নিউক্লিয়াস কিন্তু সুন্দরভাবেই নিউক্লিয়াসটা থাকে, প্রোটনটা কিন্তু রিপেল করে চলে যায় না। সেটা কি করে হচ্ছে? তার মানে দেয়ার মাস্ট বি সাম ফোর্স, যেটা কি না এই মানে প্রোটনের মধ্যে রিপালশনটা থাকছে তাকে ওভারকাম করে বাইরে থেকে একটা ফোর্স দিচ্ছে, যেটা কিনা ওই ওটাকে মানে রিপালশনটাকে মানে থাকলেও কিছু সেটা এফেক্ট করছে না। তো সেইটাই হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। মানে এটা একটা এক্সাম্পল দিয়ে আমি ভাবতে পারো, যে ধরো দুখানা ম্যাগনেট নেওয়া হলো, দুটো ম্যাগনেটই নর্থ পোল ধরো আছে, নর্থ পোল একই দিকে করে রেখেছো। এবার নর্থ পোল দুটোকে সামনাসামনি নিয়ে এলে, তো এবার নর্থ পোল যদি তুমি সামনাসামনি নিয়ে আসো, তাহলে কী হবে? রিপেল করবে। বাট তুমি যদি গায়ের জোরে নর্থ পোলকে কি ঠেকাতে পারবে না? অবশ্যই পারবে। তো এখানেও কেসটা সেটাই হচ্ছে, এই যে গায়ের জোরে আমি দুখানা নর্থ পোলকে একসাথে টাচ করলাম, সেটাই কিন্তু আমাদের এখানে নিউক্লিয়ার ফোর্সের মতো কাজটা করছে, যে প্রোটন একে অপরকে রিপেল করে, বাট স্টিল তারা একসাথে আছে, বিকজ ওদের মানে বাইরে থেকে একটা নিউক্লিয়ার ফোর্স দেওয়া হচ্ছে, যার ফলে ওরা একসাথে আছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। নেক্সট আমরা একটু দেখে নিই কী আছে আর। আচ্ছা, ডিসকাভারি অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন। তো এটা একটুখানি বলে নেওয়া যাক, যে এই যে হাইপোথেসিস যে হয়েছিল, মানে সেটা প্রথম কে করেছিল? সেটা হচ্ছে নিকোলাস কোপারনিকাস করেছিল। যে হাইপোথেসিস অ্যাবাউট দ্য প্ল্যানেটারি মোশন গিভেন বাই নিকোলাস কোপারনিকাস। তো তিনি কিন্তু প্রথম এই প্ল্যানেটারি মোশনগুলোর উপর একটা হাইপোথেসিস করেছিলেন, যে
প্ল্যানেটসগুলো কীভাবে ঘুরছে না ঘুরছে এটা আমরা জানি অলরেডি, আগে আমরা পড়েছি। তারপরে সেই সমস্ত বিষয় নিয়ে একটু প্রপারলি এক্সপেরিমেন্ট করে টাইকো ব্রাহে বলে একজন বিজ্ঞানী, ঠিক আছে, যিনি বিভিন্ন রকম প্ল্যানেটসের পজিশনসগুলো এক্স্যাক্টলি মেজারমেন্ট করেছিলেন এবং তারপরে সেটার উপর বেসিস করে একটা এম্পিরিক্যাল ল বানিয়েছিলেন জোহান্স কেপলার। আমরা কেপলার ল আমরা পরে পড়ব। আর তারপরে ফাইনালি আমাদের নিউটন কিন্তু এই জেনারেল আমাদের ডিসকভারি অফ ল অফ গ্র্যাভিটেশন তৈরি করে, ঠিক আছে। তো এই হলো আমাদের ক্রোনোলজি, মানে হিস্টোরিক্যাল একটা ক্রোনোলজি যে কীভাবে আমাদের ল অফ গ্র্যাভিটেশনটা এসছে। আচ্ছা, তো এই হলো আমাদের নিকোলাস কোপারনিকাস, দেন টাইকো ব্রাহে, কেপলার অ্যান্ড ফাইনালি আইজ্যাক নিউটন, ঠিক আছে। এই হলো আমাদের চারজন মহারথী। তো এখানে বলে দিই, মনে রাখতে হবে কোপারনিকাসই কিন্তু ছিল সেই ব্যক্তি যে কিন্তু ফার্স্ট বলেছিল, মানে দেখে বলে মানে তার মতে এটাই ছিল যে সান কিন্তু সেন্টারে আছে আর পৃথিবী তার চারপাশে ঘুরছে। বাট চার্চরা সেই সময় ভাবতো যে না, আর্থ সেন্টারে আছে আর আর্থের অ্যারাউন্ডে সব কিছু ঘুরছে। বাট সেটা কিন্তু প্রথম নিকোলাস কোপারনিকাসে সেই জিনিসটা বলেছিল যে না, তা নয়, এটা ভুল, সান সেন্টারে আছে আর বাকিগুলো চারপাশে ঘুরছে, ঠিক আছে। এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, তো নেক্সট দেখা যাক নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এবার আমরা আসল জায়গায় চলে এসেছি। কি বলছে? বলছে যে ধরা যাক দুটো মাস আছে M1 আর M2, ঠিক আছে, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে R। তো তাহলে কি হবে? নিউটন বলছে যে একে অপরকে কিন্তু অ্যাট্রাক্ট করবে। M1 আর M2 দুটো মাসই কিন্তু একে অপরকে অ্যাট্রাক্ট করবে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু রিপেলের কোনো ব্যাপার নেই। এটা কিন্তু সবথেকে একটা অদ্ভুত ব্যাপার, মনে রাখতে হবে যে আমরা কিন্তু চার্জ বা ম্যাগনেট এসব জায়গায় কিন্তু আমরা রিপেল অ্যাট্রাকশন দুখানা জিনিস দেখতে পাই। মানে রিপেলিং এফেক্ট কিন্তু একমাত্র আমাদের মানে চার্জের ক্ষেত্রে হতে পারে বা ম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে হতে পারে। বাট গ্র্যাভিটেশনে কিন্তু পুরোটাই কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স, এখানে কিন্তু রিপেলের কোনো গল্প নেই। তো নিউটন বলছে যে যদি দুখানা মাস থাকে, একটা হচ্ছে M1 আর একটা M2, এবং তাদের মধ্যে যদি সেপারেশনটা আর থাকে, তো তাহলে এরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে এবং এরা একে অপরকে সেম ফোর্সে অ্যাট্রাক্ট করবে, টু বি প্রিসাইজ। মানে ভালো করে বলতে গেলে এটাই হচ্ছে মেন কথা, যে তারা একে অপরকে একেবারেই সেম ফোর্সে অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ F1 অ্যান্ড F2 আর ইকুয়াল, অর্থাৎ যদি M1 M2কে F1 ফোর্সে অ্যাট্রাক্ট করে এবং M2 M1কে F2 ফোর্সে অ্যাট্রাক্ট করে, বা হোয়াট এভার, যদি M2কে F2 ফোর্সে অ্যাট্রাক্ট করে বা M2 M1কে F1 ফোর্সে অ্যাট্রাক্ট করে, ছবিটা যেভাবে আছে যাই হোক, তো সেই দুখানা ফোর্স কিন্তু সেম হবে, ঠিক আছে। দুখানা ফোর্স কিন্তু তাদের ম্যাগনিটিউডটা সেম হবে, বাট ডিরেকশনটা অবভিয়াসলি অপোজিট হবে, ঠিক আছে। তো সেই ম্যাগনিটিউডটা কত হবে? নিউটনস ল বলে যে এই যে ফোর্সটা, যেটা কিনা সেম দুটোর ক্ষেত্রেই, সেই ফোর্সটা কিসের উপর ডিপেন্ড করবে এই দুখানা অবজেক্টের মাসের উপর, অর্থাৎ তাদের মাসের প্রোডাক্টের উপর, এবং তাদের মাঝে যে ডিস্টেন্স আছে তার স্কোয়ারের মানে ইনভার্স এর উপর ডিপেন্ড করছে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে এটা যে এই মাস M1 আর M2 যত কাছাকাছি থাকবে তত তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বাড়বে, তত বেশি বেশি করে অ্যাট্রাক্ট করবে। আর অল্প একটু দূরে গেলেই তাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে। যেহেতু স্কোয়ার আছে বলতে এই জন্যেই, তার জন্য এফেক্টটা কীরকম হয়, মানে একটু কাছে গেলেই অনেকটা ফোর্স বেড়ে যাবে আর একটু দূরে গেলেই অনেকটা ফোর্স কমে যাচ্ছে, এরকম ব্যাপার। যদি শুধু 1/r হতো তাহলে কিন্তু এতটা হতো না, মানে তাহলে তো ব্যাপারটা সেমই হতো যে মানে কাছে আসলে অ্যাট্রাকশন হচ্ছে, দূরে গেলে রিপালশন হচ্ছে, দূরে গেলে ফোর্স কমে যাচ্ছে, সেটা তো হতোই। বাট এতটা মানে হবে না যা আর স্কোয়ারের জন্য হয়। আর স্কোয়ার থাকার জন্য হচ্ছে কি, অল্প একটু ডিস্টেন্সের হেরফের হওয়াতেই কিন্তু
একটা বিশাল অ্যাট্রাকশানের আমাদের চেঞ্জ দেখা দিচ্ছে। তো সেটাই ব্যাপার। তো আমাদের তাহলে কী হলো, এফ কত হবে তাহলে বলতে পারি এফ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2, এটা বলাই যায়, কারণ আগেই বলেছে দুখানার মানে মাসের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এবং দুজনের মাঝের ডিস্টেন্স তার স্কোয়ারের ইনভার্সের উপর ডিপেন্ড করে। তাই এফ প্রপোর্শনাল টু 1/r²। তো এই দুখানাকে যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে দিতে পারি এফ প্রপোর্শনাল টু m1 m2/r² দিতে পারি। এবার আমরা আগেও জানি, অনেকবার বলেছি আগে, যে যখন আমরা কখনও এই প্রপোর্শনালটিকে হাঁটিয়ে ইকুয়াল টু লিখি তখন একটা কনস্ট্যান্ট আসে। এখানে সেই কনস্ট্যান্ট নাম হচ্ছে জি, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি। ঠিক আছে, তো এফ ইকুয়াল টু তাই হলো জি m1 m2/r²। তো এই হচ্ছে সেই ফোর্সটা, যে ফোর্সে m1 ও m2কে নিজের দিকে টানছে এবং m2 ও m1কে নিজের দিকে টানছে, এই সেম ফোর্সেই কিন্তু হচ্ছে। ঠিক আছে, নেক্সট। তো এই যে জি যেটা আমরা বলছিলাম, যেটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটার ভ্যালু কত, সেটার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সেটার যে ভ্যালুটা সেটা হচ্ছে 6.67 × 10⁻11, 6.67 × 10⁻11। ঠিক আছে, এটা হচ্ছে ওটার ভ্যালুটা। আচ্ছা, এটার ইউনিটটা দেখো কী আছে, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এবার দেখো এটা হবেই, তার কারণটা কি, তুমি যদি এই ফর্মুলা থেকে জিকে সাবজেক্ট করো তাহলে কী পাওয়া যাবে, আমরা এইখানে দেখি যে এফ ইকুয়াল টু জি m1 m2/r² লেখা আছে, তাই তো? তাহলে জি এর ভ্যালু কত হবে, জি কত হবে, r²টার পাশে গুণ হয়ে গেল, মানে এফ ইন্টু r² ইকুয়াল টু জি ইন্টু m1 m2। তাহলে জি এর ভ্যালু কত হবে, f r² বাই m1 m2। তাহলে f r², এফ মানে কি, এফ মানে এসআইতে কী হয় নিউটন, আর মানে কি, আর মানে হচ্ছে এসআইতে, আর মানে ডিস্টেন্স, সেটা এসআইতে কী হয় মিটার, তাই নিউটন মিটার স্কোয়ার হয়ে গেল, ডিভাইড বাই m1 m2। m1টা কি মাস, m2 মাস, তার মানে এসআইতে কী হয় কেজি, তাহলে কেজি স্কোয়ার, তাই নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ওই জন্যই এইরকম একটা অদ্ভুত টাইপের আমাদের কিন্তু ইউনিটটা হচ্ছে। ঠিক আছে, বেশ, তাহলে এখান থেকে আমাদের ডাইমেনশন বের করা যাবে খুব ইজিভাবেই। আচ্ছা, বেশ। তো এরপর এই যে ভ্যালুটা, এটা যে 6.67, এই জিনিসটা যে ভ্যালুটা দেওয়া আছে, এটা যে হয় সেটা প্রথম কিন্তু দেখিয়েছিলেন বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ। টরশন ব্যালেন্স এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি একটা, সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে এই জি এর ভ্যালু হচ্ছে 6.67 × 10⁻11। আচ্ছা, এই যে ব্যাপার, ভ্যালু অফ জি ইজ স্মল, দেয়ারফোর গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ উইকার দ্যান ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, আচ্ছা, এটা একটা খুব মানে ইন্টারেস্টিং একটা জিনিস। মানে হিসাব করলে দেখা যাবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে 1 কেজি একটা মাস নেওয়া আছে, একটা মাসও ধরা নেওয়া হোক 1 কেজি হলো, আর তার মাঝে ডিস্টেন্স ধরো 1 মিটার নিয়ে তোমরা যদি ফোর্স ক্যালকুলেট করে দেখো যেটা পাবে, আর তুমি যদি একটা মানে কুলম্বের হিসেবে তুমি যদি হিসেব করে দেখো, তো সেখানে দেখা যাবে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আছে না, সেটা কিন্তু অনেক গুণ বেশি হয় আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে। ঠিক আছে, তো রাফলি 10⁻39 গুণ বেশি হয় সম্ভবত এরকম। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। আচ্ছা, তো এবার দেখো এখানে একটা জিনিস বলেছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা একটু মনে রাখা দরকার, যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন holds good for object lying at very large distances and also at very short distances। মানে তার মানে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন সেটা কখন কাজ করে, তাহলে মানে কখন এফেক্টিভ হয় মোটামুটি, সেটা হচ্ছে যখন অবজেক্টগুলো খুব বড় বড় হয়। তুমি খেয়াল করে দেখো, তুমি সাপোজ দুজন মানুষের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করে দেখো, আর তুমি তোমার সাথে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করে দেখো, বা পৃথিবীর সাথে চাঁদের ক্যালকুলেট করে দেখো, দেখবে তোমার সাথে মানে সাপোজ একজনের ওয়েট কত হবে, সাপোজ একজনের মাস হবে 80 কেজি বা কিছু, আর একজনের হলো ধরো সাপোজ 50 কেজি বা কিছু একটা, তো আর মাঝে ধরো 1 মিটার কি 2 মিটার ডিস্টেন্সে বসে আছে, করে সিম্পল এফ ইকুয়াল টু জি m1 m2/r² করে ক্যালকুলেট করে দেখো কত বেরোচ্ছে, কত ফোর্স বেরোচ্ছে সেটা। আর
পৃথিবী থেকে চাঁদ যদি করা যায়, ধরো পৃথিবী তো মাস জানা আছে বা নেটেই পেয়ে যাওয়া যাবে, তো সেটা এম আর ওখানে চাঁদের উপরে ডিস্টেন্সটা করে বার করে দেখো কত বেরোচ্ছে, দেখবি কত হিউজ অ্যামাউন্ট অফ ডিফারেন্স। তো এটা হচ্ছে তার মানে এটা কেন অ্যাকচুয়ালি হয়, এই যে আমরা দেখছি যে এই যে জিটা আছে না, যেটা 10⁻⁻11 লেখা আছে, এই জিনিসটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মানে এফেক্টিভলি ফোর্সটা কমিয়ে দেয়, মানে ফোর্সের এফেক্টিভনেসটা অনেকটা কমিয়ে দেয় ছোটো ছোটো যদি কম মাসের অবজেক্ট হয়। কিন্তু যেখানে অনেক বড় বড় মাস, সেখানে 10⁻⁻⁻⁻ ওই জায়গাটা অনেক বেশি থাকবে, তো অটোমেটিক তখন কেটে গিয়ে তখন জিনিসটা একটু পজিটিভ দিকে আসবে, তখনই কিন্তু জিনিসটা এফেক্টিভ হয়। ঠিক আছে, তো সেই জন্যই লার্জ অবজেক্টের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, এবং লার্জ ডিস্টেন্সেও কিন্তু এবং তখন কাজ করে, বা শর্ট ডিস্টেন্সেও তখন মোটামুটি কাজ করে। কিন্তু কখন এটা ব্রেক করে যায়, যখন অবজেক্টগুলো ছোটো ছোটো অবজেক্ট, খুব স্মল অবজেক্ট, এবং যখন তার মাঝের ডিস্টেন্সটা 10⁻⁹ মিটারের থেকে কম হয়ে যায়, মানে মোটামুটি ওই ইন্টারমলিকুলার ডিস্টেন্সের যেরকম থাকে সেরকম একটা যখন পজিশন চলে আসে, তখন কিন্তু আমাদের আর গ্র্যাভিটেশনাল ফোর্স এফেক্টিভ থাকে না, কাজ করে না। বেশ, আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, তোমরা একটু রেসপন্স করবে। ওকে ওকে ফাইন, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবার সেন্ট্রাল ফোর্সেসটা কি সেটা একটু দেখা যাক। সেন্ট্রাল ফোর্স হচ্ছে, দেখো কি বলছে, ইজ দ্যাট ফোর্স which acts along the line joining towards the centers of two interacting bodies. A central force is always directed towards the center as away from a fixed point. অর্থাৎ সেন্ট্রাল ফোর্সটা হচ্ছে এমন একটা ফোর্স যেটা কিনা যখন দুখানা মাস যে আছে তাদের মধ্যে যে লাইন জয়েন করা আছে, মানে এই যে আগেরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে তাদের মাঝের ডিস্টেন্স যে মাঝে যে লাইন জয়েন করা আছে, সেই লাইন বরাবর যখন আমাদের ফোর্সটা কাজ করছে। ঠিক আছে, অর্থাৎ বলতে পারা যেতে পারে যে ফোর্সটা যখন ওই মানে ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আ ফাংশন অফ আর, ক্যান বি এক্সপ্রেস অ্যাজ আ ফাংশন অফ দ্য ডিস্টেন্স, ওই জিনিসটা মানে এফ আর, এইভাবে যখন জিনিসটা মানে ডিনোট করা যায়, তখন সেটাকে আমরা বলতে পারি সেন্ট্রাল ফোর্সেস। ওই লাইন বরাবর যখন কাজ করে একমাত্র, তখন তাকে বলা হয় সেন্ট্রাল ফোর্সেস। ঠিক আছে, আচ্ছা, বেশ, ঠিক আছে। এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ, এখানে আর্থ আছে আর একটা অবজেক্ট আছে, এরা সাপোজ কোনো একটা ওইখানে যেতে কোনো একটা স্যাটেলাইট আছে সম্ভবত, যার দিকে মনে হচ্ছে। তো সেখানে এবার যখন দেখতে পাচ্ছ, তাহলে এফটা মানে অ্যাট্রাক্ট করছে, এফটা টুয়ার্ডস দ্য সেন্টার এদিকে হচ্ছে, এবং এফটা আর বরাবর মানে পাথ বরাবর কিন্তু কাজ করছে। তো সেই জন্যই এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফোর্সেস। আচ্ছা, এবার একটু দেখা যাক যে কী পয়েন্টস কী আছে গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ, এটা আমরা আগেই বলেছি যে গ্র্যাভিটেশনাল ফোর্সে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স, কোনো রকম ফিপেল দেখা যায় না। ঠিক আছে, আচ্ছা, কারোর কোনো সমস্যা? না না না, ঠিক আছে, কারোর কোনো সমস্যা নেই, ফাইন, সবাই খুব ভালোই ক্লাস করছে যা বুঝতে পারছি, থ্যাংক ইউ। চলো নেক্সট। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্সেস আর ডেভেলপড ইন ফর্ম অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন পেয়ার, হেন্স দে ওবে নিউটনস থার্ড ল অফ মোশন। কী বললো, কিছু বোঝা গেল না, দেখা যাক কী বললো, এই দেখিসটা দেখা যাক। আমরা আবার আগেরটায় দেখে আসি। এইখানে দেখো M1 M2, খুব ভালো করে ভাবো, M1 M2কে F2 ফোর্সে নিজের দিকে টানছে, এবং M2 M1কে F1 ফোর্সে নিজের দিকে টানছে। তাই যদি হয়, এবং এটাও আমরা দেখেছি যে এই F1 আর F2-র ভ্যালু সেম, সেটা কত, G ইন্টু M1 ইন্টু M2/r², তার মানে দুটোর ভ্যালুই সেম। তো এবং কিন্তু তারা কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশানে আছে, তাদের ম্যাগনিটিউডটা সেম দুজনেরই, বাট ডিরেকশানটা অপোজিট। তার মানে নিউটনস থার্ড লকে হলো না, যে যখন অ্যাকশানটা ধরলাম M1টা M2কে টানছে, সেটা যদি অ্যাকশান হয়, তাহলে তার রিয়াকশান স্বরূপ M2টা আবার M1কে টানছে,
F1 বলে, F1 ফোর্সে। তো এটাই তো অ্যাকশন রিয়াকশন পেয়ার্স, মানে একটা অ্যাকশন হচ্ছে বলে অটোমেটিক্যালি আর একটা রিয়াকশন তৈরি হচ্ছে। তো হেন্স ইট ওবেজ দ্য থার্ড ল অফ নিউটন। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। কি বোঝা গেছে তো? একটু সবাই রেসপন্স করো। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, নেক্সট, it is independent of nature of medium in between two masses and presence or absence of other bodies. অর্থাৎ যদি আমরা দুখানা ধরা যাক মাস আছে, তারা একে অপরকে কত ফোর্সে অ্যাট্রাক্ট করছে সেটা আমরা কীভাবে বার করব? আমরা জানি, একটু আগেই বললাম যে F = G × m1m2/r²। এই ফর্মুলা দিয়ে আমরা বার করব যে একটা মাস আর একটা মাসকে কী কত ফোর্স অ্যাট্রাক্ট করছে। এবার তোমরাই বলো, এই যে ফর্মুলাটা আছে m1m2/r², সেইখানে কি কোনো মিডিয়ামের কোনো গল্প আছে? কোনো মিডিয়াম রিলেটেড কোনো টার্ম আছে? কিছুই নেই। অর্থাৎ মাছ যদি জলে থাকে তাহলেও একে অপরকে যে ফোর্স অ্যাট্রাক্ট করবে। মাছ দুটো যদি এয়ারে থাকে, মাছ দুটো যদি কোনো তেলের মধ্যে থাকে, হ্যাঁ, বা কোনো ভ্যাকিউমে থাকে, যেখানেই থাকে না কেন, কোনো মিডিয়াম যাই হোক না কেন, তাতে কিছুই এসে যায় না। আমাদের ফোর্সের ভ্যালুটা একদম সেমই থাকবে। কেননা কিসের উপর ডিপেন্ড করছে? জি যেটা কনস্ট্যান্ট আছে, m1 m2, অর্থাৎ যে দুখানা মাসকে নিয়ে কনসার্ন, আমরা যে দুটো মাসের কে নিয়ে আমরা কথাটা বলছি তাদের মাসের উপর ডিপেন্ড করছে ফোর্সটা, এবং r², তাদের মাঝের ডিস্টেন্সটার উপর ডিপেন্ড করছে। ব্যাস, তাহলে এখানে মিডিয়ামের কোনো গল্প নেই, সেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে না। মিডিয়াম যাই হোক আর তাই হোক, ফোর্স উইল বি আনচেঞ্জড, তাই না? নেক্সট, এবার কি দেখছি? গ্র্যাভিটেশনাল ফোর্সেস আর সেন্ট্রাল ফোর্সেস অ্যাজ দে অ্যাক্ট অ্যালং দ্য লাইন জয়েন দ্য সেন্টার্স অফ দ্য টু বডিজ। আমরা আগেই দেখেছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু জেনারেল দুখানা বডির সেন্টার অফ মাসকে কানেক্ট করে। মোটা সেন্টার অফ মাসটা আমি এই মুহূর্তে কথাটা বলতে চাইছি না, কেননা সেন্টার অফ মাসটা আমরা এই মুহূর্তে পড়াইনি, এই মুহূর্তে একটু পরের দিকে পড়া হবে। যদিও আগের ক্লাসে পড়িয়েছি, আগের ব্যাচে পড়ানো হয়ে গেছে, বাট তোমাদের এই মুহূর্তে পড়ানো হয়নি, তাই জন্যে এই মুহূর্তে একটু দরকার নেই। আচ্ছা, তো যাই হোক, তবে তো ব্যাপারটা হচ্ছে কি, মোট কথা দুজনের সেন্টার, দুটো মাসের সেন্টারে যখন জয়েন করা হয় যে লাইন দিয়ে, সেই লাইন বরাবর কিন্তু আমাদের কাজ করে আমাদের এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা। তো মোট কথা তাহলে সেই লাইন বরাবর যেহেতু হচ্ছে, তাই জন্যই এটা অবশ্যই সেন্ট্রাল ফোর্স। আচ্ছা, নেক্সট, the gravitational forces are conservative forces, so work done by gravitational force does not depend upon path. Very very important, এই গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু পাথ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানেটা কি? মানেটা হচ্ছে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কিন্তু সেটা কনজারভেটিভ ফোর্স কাকে বলে এটাকে বুঝতে হবে। কনজারভেটিভ ফোর্স তাকেই বলে যখন কোনো ফোর্স পাথ ইন্ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ বলতে পারে এবার যে পজিশনের উপর তোমরা অলরেডি ডিপেন্ড করে, কোন পাথে দিয়ে নিয়ে এসছো, কোন পাথ দিয়ে আমি করছি ক্যালকুলেট, তার উপর ডিপেন্ড করে না। যে পাথেই করো না কেন, ফোর্স উইল বি রিমেইন ইনভেরিয়েন্ট, সেম হবে। ঠিক আছে, পাথের উপর ডিপেন্ড করে না। তো সেই জন্যেই এটাকে বলা হয় কনজারভেটিভ ফোর্সেস। ঠিক আছে, জেনারেলি সেন্ট্রাল ফোর্স যেগুলো আছে, যেহেতু সেন্ট্রাল ফোর্স, তাই জেনারেলি এবার কনজারভেটিভ এটা জেনারেলি হয়। ঠিক আছে, আচ্ছা, বাট ফ্রিকশনাল ফোর্স এটা কিন্তু পাথ ডিপেন্ডেন্ট, পাথের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সেই কারণে কিন্তু ফ্রিকশনাল ফোর্স কিন্তু কনজারভেটিভ ফোর্স নয়। নেক্সট, if any particle moves along a closed path under the action of gravitational force, then the work done by this force is always zero. কি বলছে এটা? আমরা আগে দেখেছি, আমরা জানি, আগে পড়িয়েছিলাম যে যখন কোনো পার্টিকেল মুভ করে ক্লোজ পাথে গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারে, আমরা মানে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু যে কোনো সেন্ট্রাল ফোর্সের আন্ডারে, কনজারভেটিভ সেন্ট্রাল ফোর্স যেটা হয় তার আন্ডারে যখন থাকে, তখন তার ক্লোজ ইন্টিগ্রালটা অলওয়েজ জিরো হয়। ঠিক আছে, ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ উইকেস্ট ফোর্স অফ নেচার। ঠিক আছে, এটা আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি যে আমাদের নেচারের একদম উইকেস্ট ফোর্স।
আগে আমরা বলেছি। নেক্সট, force developed between any two masses is called gravitational force, and force between earth and the body is called gravity force. মানে এনি টু মাস তাদের মধ্যে যখন আমরা ফোর্স ক্যালকুলেট করি সেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। আর যদি পৃথিবী স্পেসিফিক্যালি আর যে কোনো অন্য কোনো একটা বডির মধ্যে যদি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করি তখন সেটাকে আর গ্র্যাভিটেশনাল ফোর্স না বলে বলবো গ্র্যাভিটি ফোর্স। ঠিক আছে, জাস্ট নাম, আর কিছু না, ভাবে জাস্ট বলেছি। আচ্ছা, টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স অন ওয়ান পার্টিকেল ডিউ টু আ নাম্বার অফ পার্টিকেলস, সেটা কী হবে? অনেকগুলো মাস আছে, অনেকগুলো মাসের জন্য একটা কোনো স্পেসিফিক মাসের উপর কী তাহলে ফোর্স হবে? মানে 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 ধরে নাও অনেকগুলি মাস আছে, অনেকগুলো পার্টিকেল আছে, তো প্রত্যেক পার্টিকেলের মাস আছে। এবার সেই পার্টিকেলগুলির জন্য কোনো অন্য একটা পার্টিকেলের উপর কত গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে সেটা কীভাবে বার করা যাবে? আমরা জানি যে ফোর্স যেটা আছে সেটা ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এটা তো আমরা সেই আগেও পড়েছি, এই জিনিস অনেক আগে পড়া হয়ে গেছে একদম, যে আমরা জানি যে রেজাল্ট্যান্ট ফোর্স যেভাবে বার করতে হয়, মানে অনেকগুলো ফোর্স যদি থাকে এক একটা পার্টিকেলের জন্য, ওই পার্টিকেলের উপর যখন ফোর্স ক্যালকুলেট করছি তখন প্রত্যেকটা ডিরেকশন আলাদা আলাদা ডিরেকশনে ফোর্সগুলো দেবে। তার মানে তো তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, আমাদের রেজাল্ট্যান্ট বার করতে হবে। একটু দেখিয়েও দিতে পারি, যেমন ধরো এই একটা পয়েন্ট আছে, এক সেকেন্ড, এই একটা পয়েন্ট আছে, এখানে একটা মাস আছে এম, একটা এম আছে, আর এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, অনেকগুলো মাস আছে। তো এটার জন্য এই দিকে ফোর্স ক্রিয়েট করছে, এটার জন্য এই দিকে ফোর্স ক্রিয়েট করছে, এটার জন্য এই দিকে ফোর্স ক্রিয়েট করছে, সাপোজ এটার জন্য এই দিকে ফোর্স ক্রিয়েট করছে, এটার জন্য এই দিকে ফোর্স ক্রিয়েট, মানে আমরা এগুলোকে জয়েন করছি। এগুলো হচ্ছে পাথগুলো, যেগুলো জয়েন করলাম। আর এই পাথের অ্যালং দ্য পাথ আমাদের ফোর্সটা কাজ করছে। ধরলাম এটা হচ্ছে F1, এটা F2, এটা F3, এরকমভাবে। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস দেখো, ধরো এইটাই সেই আমাদের পয়েন্টটা যার উপর ওই অন্যান্য পার্টিকেলগুলোর জন্য ফোর্স পড়ছে, এফেক্ট পড়ছে ফোর্সের। তো ধরলাম F1টা এদিকে, F2টা এদিকে, F3টা এদিকে, F4টা এদিকে, F5টা এদিকে, F6টা এদিকে। এরপরে কী করতে হয়? আমরা আগেও জানি যে এরকম একটা আমরা এরকম লাইন টেনে নিই, লাইন টেনে নিই, মানে অ্যাক্সিস ড্র করে নিই, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তারপরেতে এইগুলোর আমরা আই জেকআপ করে বার করা যেতে পারে, অথবা আমাদের এটার কস থিটা, সাইন থিটা করে করে প্রত্যেকটার হরাইজন্টাল কম্পোনেন্ট, টোটাল হরাইজন্টাল কম্পোনেন্ট, টোটাল ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করে হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল করে আমরা ফাইনাল রেজাল্টেন্টটা বের করতে পারি। ঠিক আছে, এটা সিম্পল আমাদের ভেক্টর যে রুল আছে, ভেক্টর মেথড যেটা আছে, সেভাবেই কিন্তু আমরা করতে পারি। তো এটাই ব্যাপার। তার মানে ভেক্টর সাম হবে, ওই জন্য লেখা আছে যে F1 প্লাস F2 প্লাস F3 করে ভেক্টর সাম করে করা আছে। তো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ সুপারপজিশন। স্বাভাবিক, এটাই আমরা জানি, আগেও বলেছি প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা কী জিনিস। মানে সবগুলোর যে ভেক্টর সাম সেটাই অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অফ সুপারপজিশন, সেটা কিন্তু এখানে হয় ভ্যালিড। আচ্ছা, বেশ, এখানে সেরকম বিশেষ কিছু বলার নেই। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে টু বডি ইন্টারাকশন, টু বডির প্রবলেম এটা। এটা ঠিক আছে। এটা যখন মানে অনেকগুলো পার্টিকেল থাকতে পারে, মনে হতে পারে যে কেন স্যার টু বডি পার্টিকেল কেন বলছেন, ব্যাপারটা সেরকম, মানে অনেকগুলো পার্টিকেল থাকতেই পারে। কিন্তু আমরা যখন ক্যালকুলেট করছি গ্র্যাভিটেশনাল ফোর্সটা, তখন কিন্তু খেয়াল করে দেখো, অ্যাট অ্যান ইনস্ট্যান্ট আমরা যে কোনো দুখানা পার্টিকেলকে চুজ করছি, তারপর তাদের মধ্যে ফোর্সটা ক্যালকুলেট করছি, তারপর আবার দুখানা পার্টিকেল চুজ করছি, তারপর তাদের মধ্যে ফোর্সটা ক্যালকুলেট করছি, এইভাবে করছি। সুতরাং এটা অলওয়েজ আ টু বডি প্রবলেম। আচ্ছা, বেশ। গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং বিটুইন সান অ্যান্ড দ্য প্ল্যানেট
গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং বিটুইন সান অ্যান্ড প্ল্যানেট প্রোভাইড ইট সেন্ট্রিপিটাল ফোর্স ফর অরবিটাল মোশন। মানে অরবিটাল মোশন যে হয়, এই যে আর্থ যে ঘুরছে সানের চারপাশে, সেই অরবিটাল মোশন হওয়ার জন্য সেন্ট্রিপিটাল ফোর্সটা কে দিচ্ছে? সেন্ট্রিপিটাল ফোর্সটা দিচ্ছে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং বিটুইন সান অ্যান্ড দ্য আর্থ, এটাই বলতে চেয়েছে। এবার এখানে একটা জিনিস বলা যেতে পারে, এটা আগে আমি বলেছিলাম তোমাদের, তোমরা ভুলে গেছো না কি জানে, তাও বলে দিচ্ছি একবারটি, যে ধরো এইভাবে একটা কেউ কোনো একটা বস্তু, কোনো একটা জিনিস যাচ্ছিল, এবার তুমি তাকে এইদিকে ফোর্স দিলে, তাহলে ও যে যাচ্ছিল এই পাশে তো, কিন্তু ওই দিকে যেতে পারবে না, ও বেঁকে গিয়ে একটুখানি এইরকম দিকে চলে গেল। ঠিক আছে, তাহলে এবার কোন দিকে যাবে? এবার সোজা এইদিকে চলে যাবে। তুমি আবার ওকে ফোর্স দিলে, তো বাচ্চা আবার এদিকে গেল না, আবার বেঁকে তখন সাপোজ এইদিকে চলে গেল। এবার ও কোন দিকে যাবে? এইদিকেই সোজা চলে যেতে থাকবে। কিন্তু তুমি আবার ফোর্স দিলে, তাহলে কী হলো? ও আবার দিকে না গিয়ে আরটু ভেঙে গিয়ে আবার এদিকে চলে গেল, এইদিকে চলে যাচ্ছে। এবার আবার এদিকে না গিয়ে তুমি আবার ফোর্স দিলে ওকে, তাহলে ওই দিকে না যেতে গিয়ে ও একটুখানি এবার বেঁকে গিয়ে এরকমভাবে চলে যাবে। মানে বোঝা যাচ্ছে কি বলছি? আবার ফোর্স দিলে, তো মোট কথা যেটা হচ্ছে এইভাবেই আলটিমেটলি মানে ওই বেঁকে করে মানে মেনলি আরও যদি মানে এটা আমি তো একটু বড় করে রাখলাম, মানে যদি প্রত্যেকটা ইনস্ট্যান্টে যদি এরকম ফোর্স কেউ সবসময় টানতে থাকে, তাহলে কিন্তু কমপ্লিটলি একটা সার্কুলার মোশন আমরা পেয়ে যাবো। এইটাকেই, এই যে আমি কনস্ট্যান্ট একটা ফোর্স দিচ্ছিলাম ওকে, যেটা অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করছে, সেইটাকেই বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। এক্ষেত্রে এই যে সান এখানে আছে আর এখানে যে আর্থ আছে, এই যে আর্থটা কিন্তু অ্যাকচুয়ালি এইদিকে চলে যাচ্ছিল, বাট আর্থকে টানছিল সান, তাই জন্যে এর পাতটা ঘুরে এরকম যাচ্ছিল, আবার টানলো, তাই জন্য আর্ট মেখে গেল, এরকম যেটা দেখাচ্ছিলাম তখন। তো ওরকম করে আর্থটাও এইভাবে ঘুরছে। তার মানে এই যে সানটা কি কোন ফোর্সে টানে আর্থকে? গ্র্যাভিটেশনাল ফোর্সে টানে। তো হেন্স গ্র্যাভিটেশনাল ফোর্স is providing the centripetal force here to keep it in the orbital motion. ঠিক আছে, তার মানে বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স ব্যাপারটা কী সেটা বুঝলাম। তার মানে যেখানেই সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে সেখানেই মোশনটা এরকম সার্কুলার মোশন আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার সেন্ট্রিপিটাল ফোর্সটা তাহলে এখানে কে দিচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। কারণ কারো দিতে হবে, কারণ আকাশ থেকে তো ফোর্সটা আসবে না, তো এখানে ফোর্সটা কে দিচ্ছে? এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছে। যেমন আমরা যখন একটা পাথরকে নিয়ে যখন এরকমভাবে ঘোরাই, তখন আমরা টান দিচ্ছি, শুধু এখানে টি আছে, টান প্রোভাইড করছি, এখানে এদিকে পুল করছি, টান দিচ্ছি, প্রতিটা মুভমেন্টে টান দিচ্ছি, তাই জন্য পার্টিকেলটা সোজা যেদিকেও যেতে পারছে না, বেঁকে যাচ্ছে, আবার বেঁকে যাচ্ছে, নিয়ে আলটিমেটলি গোল করে ঘুরছে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে a uniform spherical shell of matter attracts a particle that is outside the shell as if all the shell's mass were concentrated at its center. এটা আমরা এখন না বলে একটু পরে বলছি, কারণ আমরা একটু পরে দেখতে পাবো যে ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল কীরকমভাবে সেখানে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সটা কীভাবে কাজ করে। ঠিক আছে, দেখছি একটু পরে। নেক্সট, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, সেটা কি? দেখো ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ড কাকে বলে? ফিল্ড হচ্ছে এই ধরো এই যে ক্যাপিটাল এম দাঁড়িয়ে এখানে আছে, একটা মাস আছে, তার জন্য একটা মানে চারপাশে কোনো একটা ইউনিট মাস কতটা ফোর্স ফিল্ড করে, তাকেই বলা হয় ইন্টেন্সিটি। ঠিক আছে, মানে ধরো কিচ্ছু ছিল না, ধরো কিছু ছিল না, ঠিক আছে, কিছুই ছিল না, ধরে নাও
এইটা হচ্ছে মহাকাশ, মানে পুরো মহাকাশ বলবো না, মানে পুরো ভ্যাকিউম, কিছু নেই। এবার যেই তুমি একটা এখানে মাস রাখলে, সঙ্গে সঙ্গে কী হলো, একটা এর প্রত্যেকটা পয়েন্টে এরপর একটা করে ফিল্ড আমরা পাবো, প্রত্যেকটা পয়েন্টে একটা করে ফিল্ড পাবো, ঠিক আছে। অর্থাৎ ওখানে যদি আমরা একটা ইউনিট মাস রাখি, তাহলে সে একটা ফোর্স একটা উপলব্ধি করবে, এটাই বলা হয় ফিল্ড। মানে ফিল্ড ডিপেন্ডস অন এভরি পয়েন্ট, মানে ডিপেন্ডস বলবো না, মানে ফোর্সটা মানে ফিল করা যায় প্রতিটা পয়েন্টে, ঠিক আছে, এটাই ফিল্ড বলছে। হ্যাঁ, ফাইন। আচ্ছা, তো সেই যে ফোর্স, এখানে আমরা আর ডিস্টেন্সে ফিল্ডটা ক্যালকুলেট করছি একটুখানি। তো আমরা এফ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার ধরলাম, দুটো মাস আছে, একটা ক্যাপিটাল এম আর একটা স্মল এম, দুটো মাস আছে। তো তাহলে একেবারের মধ্যে কত অ্যাট্রাকশন আসবে, কত ফোর্স আসবে, কাজ করবে, জি এম বাই আর স্কোয়ার, আমরা আগেই পড়েছি। এবার ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে ফোর্স পার ইউনিট মাস, মানে একটা ইউনিট মাসের ক্ষেত্রে যদি ঘরে রাখি তাহলে কত ফোর্স ফিল করবে। তুমি তাহলে এখানে এম ইকুয়াল টু স্মল এম ইকুয়াল টু 1 বসিয়ে দাও, তাহলেও করতে পারো, অথবা সিম্পলি এফ বাই এম করলেও হতে পারে। তাহলে সে কী আসছে, জি এম বাই আর স্কোয়ার। দিস ইজ দ্য ফিল্ড ইন্টেন্সিটি, জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটার ইউনিট কী হবে? নিউটন পার কেজি, কেন? ফোর্স পার ইউনিট মাস, তো ফোর্স তো নিউটন হয়, আর এই মাস কত কেজি, তাহলে এটাই হবে। ইনসেন্সিটি ডিউ টু সলিড স্ফিয়ার, এটা কি এবার পড়ে নাকি দেখা যাক। সলিড স্ফিয়ার যদি থাকে কোনো একটা, মানে কোনো হলো কিছু নেই, একটা স্ফিয়ার আছে, এটা একদম সলিড, একদম নিরেট, তার জন্য কীরকমভাবে ইন্টেন্সিটি চেঞ্জ করবে, কীরকমভাবে দেখা যাক। আচ্ছা, অনলি দ্য মাস উইন দ্য স্ফিয়ার অফ রেডিয়াস আর এফেক্টস পয়েন্ট পি অ্যাজুমিং ইউনিফর্ম ডেন্সিটি। এটাকে বলা হয় নিউটন শেল থিওরি বলা হয়। এটা আমি সেটা শর্টে বলে দিই, নিউটন শেল থিওরি। আবারটা কি? নিউটন শেল থিওরি এটাই বলে যে যদি ধরো একটা নিরেট কোনো একটা মাস আছে, নিরেট কিছু পুরো একদম কংক্রিট মাস আছে, এবার আমি ধরলাম এই পয়েন্টে আছি, এটা ধরো সেন্টার, তাহলে এই সেন্টার কেন্দ্র করে এরকম যে একটা গোল আমরা কল্পনা করতে পারি, ওইটাকে রেডিয়াস ধরে ওইটুকু ডিস্টেন্সকে, তাহলে আমার উপর এফেক্টিভলি এই যে মানে গোলাটা আছে, এইটুকুনিটাই কিন্তু এফেক্টিভলি আমার উপর অ্যাট্রাকশন করবে, আদারওয়াইজ এই বাকিটা করবে না। তার কারণ কি? আমি এখানে যখন দাঁড়িয়ে থাকবো, তখন এর প্রত্যেকটা পয়েন্টের জন্য যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, এখানে পুরোটা পয়েন্টের জন্য, সেগুলো আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আমাদের শেলটার জন্য, বাইরে যে শেলটা আছে তার জন্য ওই পয়েন্টে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড আমরা পাই না, কিন্তু আমরা ওকে এনক্লোজ করেছি যেমন আমরা একটা পাচ্ছি জায়গা, সেই যে জিনিসটা, তার জন্য কিন্তু আমাদের ফোর্সটা ওখানে কাজ করবে। তো এখানে সেটাই বলেছে যে আমরা এখানে তাই করছি, যে আমরা একটা করেছি, এই যে এখানে মাস আছে এম, ক্যাপিটাল রেডিয়াস কত, ক্যাপিটাল আর তার মধ্যে ছোটো স্মল এম আছে, এম প্রাইম, রেডিয়াস আমাদের আর। এবার তাহলে টোটাল মাস যে ডিস্ট্রিবিউশন ধরলাম যে ওভার ভলিউম কত, 4/3 পাই ক্যাপিটাল আর কিউ হবে, এই বড় স্ফিয়ারটা 4/3 পাই আর কিউ হবে। আর মাস ধরলাম এম আছে, আর ছোট যে আছে যে মাসটা, তার মাস কত হবে ধরলাম 4/3 পাই আর স্মল আর কিউ, যেখানে ওটার মাস ধরলাম এম প্রাইম, রেশিও বার করছি এম প্রাইম বাই এম, তাহলে কী আসবে? সিম্পলি 4/3 পাই আর কিউব ডিভাইডেড 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, কেটে কুটে গিয়ে কী আসবে? এম প্রাইম ইকুয়াল টু এম ইন্টু আর কিউব বাই আর কিউব, এটা আসবে, ঠিক আছে। রোটা কিন্তু ধরে নিলাম ডেন্সিটি। নেক্সট তাহলে কী হবে?
আচ্ছা, ইন্টেন্সিটি তাহলে কী হচ্ছে, ই হচ্ছে মাইনাস জি এম বাই আর স্কোয়ার, আমরা আগেই দেখেছি এর ভ্যালু তাই হয়। তাহলে এই যে এম প্রাইমের জায়গায় আমি কী করবো এবার, এম প্রাইম মানে এম ইন্টু আর কিউব বাই আর কিউব, এটা বসিয়ে দিলাম। তাহলে কী এলো কনক্লুশন, ই ইকুয়াল টু মাইনাস জি এম আর বাই আর কিউব, আর তাহলে আরও কিন্তু এখানে চলে এলো। হ্যাঁ, যেখানে খেয়াল করে দেখো এইখানে কিন্তু এই যে জি আছে, এম আছে, ক্যাপিটাল আর আছে, এটা তুমি কনস্ট্যান্ট, এগুলো একমাত্র আরটা ভেরিয়েবল। তার মানে ই প্রপোর্শনাল টু আর, তার মানে হ্যাঁ আর বাড়লে ই বাড়বে, আর কমলে ই কমবে। তার মানে এই যে জিনিসটা ফাইনাল এক্সপ্রেশন পেলাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে ইটা কিসের উপর ডিপেন্ড করছে, আয়ের উপর ডিপেন্ড করছে, কারণ বাকি সব কনস্ট্যান্ট, তাহলে ই প্রপোর্শনাল টু আর। তার মানে এটা কিন্তু একটা স্ট্রেট লাইন দেবে, এবং তাই দেয়, ঠিক আছে, তাই কিন্তু দিচ্ছে। কতক্ষণ দিচ্ছে, আলটিমেটলি যখন আর স্মল আরটা ক্যাপিটাল আর হচ্ছে, যেই ক্যাপিটাল আর হয়ে যাবে তখন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্মল আর। তাহলে আর কিউব কেটে যাবে, তাহলে আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে জি এম বাই আর স্কোয়ার। তার মানে সারফেসে আমাদের ক্যাপিটাল ইন্টেন্সিটি কত, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। ওই জন্য এখানে খুব টাপটায় লেখা আছে জি এম বাই আর স্কোয়ার করা আছে। তারপর ক্রমশ আমাদের ভ্যালুটা কমছে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। তারপরে ভ্যালু কমেই যাবে, গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কমবে, যেহেতু ডিস্টেন্স বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। এবার কিছু কিছু কন্ডিশন আছে, আর গ্রেটার দেন আর হলে কী হবে, মানে যখন আমাদের পয়েন্ট হচ্ছে আউটসাইড অফ দ্য স্ফিয়ার, তখন তখন কী হবে, ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই স্মল আর স্কোয়ার, যেখানে স্মল আরটা হচ্ছে ওর আর্থের সাথে ওটার ডিস্টেন্স, ঠিক আছে। তো এই প্রপোর্শন টু 1 বাই আর স্কোয়ার হবে, স্বাভাবিক, কেন এফ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তো আর স্কোয়ার তো হবেই, তার সঙ্গে ভ্যারি করে। আচ্ছা, যদি আউটসাইড না থেকে যদি ইয়েটা মাসটা, টেস্ট মাসটা, সেটা যদি আর ইকুয়াল টু আরে থাকে, ক্যাপিটাল আরে থাকে, তাহলে সে কত ফোর্স ফিল করবে, ফিল করতে পারবে, জি এম বাই আর স্কোয়ার, ম্যাক্সিমাম ভ্যালু। ভেতরে গেলে জি এম আর বাই আর কিউব, ই প্রপোর্শনাল টু আর, তার মানে স্ট্রেট লাইন, আর সেন্টারেতে আর ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো, জিরো চলে আসবে, ঠিক, ফর্মুলা বসিয়ে দাও, তাই হবে, জিরো চলে আসবে। তাহলে আমরা দেখতে পেলাম যে কীভাবে আমাদের ইউনিফর্ম সলিড স্ফিয়ারে কীভাবে আমাদের কাজ করে, ইন্টেন্সিটিটা কীভাবে ভ্যারি করে, সেটা আমরা দেখতে পেলাম। এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি ডিউ টু স্ফেরিক্যাল শেল। দেখো এখানেই সেই ব্যাপারটা যেটা বলছিলাম, এই যে লাস্টে লিখেছিলাম না ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল, যেটা কিনা সেটা এখানে বলেছে, যেটা কী জিনিসটা, স্ফেরিক্যাল শেলেতে যেটা হবে সেটাকে যদি আমরা একটা ধরে নিই, ইউনিফর্ম স্ফেরিক্যাল শেল বলেছে, তার মানে আমরা ধরতে পারি এটার মাসটাও সেন্টারে আছে, সেন্টার অফ মাস। হ্যাঁ, তো তাহলে কী হবে, একইভাবে আমরা যদি পয়েন্টটা, যেখানে আমরা ফিল্ড বের করতে চাইছি যে পয়েন্টে, সেই ফিল্ড পয়েন্টটা যদি আউটসাইডে থাকে, তাহলে সেটা, এবং সেটা ডিস্টেন্স যদি স্মল আরই হয়, তাহলে জি এম বাই আর স্কোয়ারই হবে ওর ইন্টেন্সিটি। আর সারফেসে জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, কারণ অবজেক্টটা চলে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মেন জিনিসটার উপরে সারফেসে পড়েছে, সেখানে তো ওর রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, এটাই হবে। আর সেন্টারে কিন্তু আমাদের সেন্টার বলছি ইনসাইড দ্য সারফেসের ভিতরে কিন্তু জিরো, কোনো ইন্টেন্সিটি কিন্তু নেই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, হ্যাঁ, ভেতরে কিন্তু কোনো ইন্টেন্সিটি নেই। ওকে, তো ওই জন্য গ্রাফটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এরকম যে আর ইকুয়াল টু আরের আগে কোনো ভ্যালু নেই, তাই কোনো দাগ তো উঠে নেই, আর ইকুয়াল টু ক্যাপিটাল থেকেই যে দাগটা কমে গেছে, ঠিক আছে। নেক্সট, সার্কুলার রিং, ইউনিফর্ম সার্কুলার রিং হলে কী হবে, ইউনিফর্ম সার্কুলার রিংয়েতে আমরা একটা ছোট্ট মাস ডিএম ধরে নেবো, আর ধরে নেবো ওটা যে পি পয়েন্ট, সেখানে আমরা বার করতে চলেছি কত ফিল্ড হচ্ছে। তো কিছুই না, আমরা এটা তো বলতেই পারি যে আর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে √(x² + a²), যেখানে এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি ডিই, হ্যাঁ, যেটা ডিএমের জন্য আমরা ধরেছি ছোট্ট একটা স্মল একটা মাস কনসিডার করেছি আমরা পুরো ইউনিফর্ম সার্কুলার রিংটার উপর, যেটার নাম দেওয়া হচ্ছে ডিএম। তার জন্য কতটা আমাদের ফোর্স লাগবে পি পয়েন্টে, জি এম বাই আর স্কোয়ার, তো জি ইন্টু ডিএম বাই আর স্কোয়ার, মানে যেহেতু জানতে চেয়েছি, জি ইন্টু ডিএম বাই আর স্কোয়ার হবে।
তাহলে GDM ডিভাইড বাই আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটাই হলো। এবার সিমেট্রি কীরকম, যে এই যে ডিটা সেটা মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস সাথে থিটা অ্যাঙ্গেল করছে এখানে, এখানে আলফা টালফা দেওয়া আছে, যাই হোক থিটা করছে। তো তাহলে আমাদের যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা আছে ডিই সাইন থিটা, ডিই সাইন থিটা, সেটা তাহলে কেটে যাবে, সেটা আর থাকছে না ডিই সাইন থিটা, একে অপরকে লাইন ভাইট করে দিচ্ছে। বাট ডিই কস থিটা, এই যে এ দেখো, এক সেকেন্ড, এই তো ডিই, এই হচ্ছে ডিই আমাদের। আচ্ছা, এই হচ্ছে থিটা, তাহলে আমরা জানি এইটা হচ্ছে ডি কস থিটা, এটা হচ্ছে ডি সাইন থিটা। তাহলে নিচের ক্ষেত্রেও একইভাবে ডি হলে ডি সাইন থিটা নাইন থিটা কেটে যাচ্ছে, অপোজিট হচ্ছে, বা ডি কস থিটা সেটাই কিন্তু একমাত্র একদিকে থাকছে। তাহলে ডিই কস থিটা সেটাই একমাত্র অ্যাড আপ হচ্ছে, ইন্টারমিডিয়েট ইন্টিগ্রেট করে ডি কস থিটা, তাহলে আমাদের কী আসবে, ডি আমরা জানি GDM বাই এক্স স্কোয়ার কস থিটা। তো অটোমেটিক্যালি আমাদের কী আসবে, এক সেকেন্ড, কী আসবে আমাদের, আমরা কস থিটা ভ্যালু বের করতে পারি এক্স বাই আর কস থিটা, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার করলে মোটামুটি আমাদের এই লাস্টে এই ফর্মুলাটা চলে আসে, যে GMX বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এর কিছু স্পেশাল কেস আছে, সেন্টারেতে কী হচ্ছে x = 0, e = 0, ফার অ্যাওয়েতে GM বাই এক্স স্কোয়ার, যেরকম পয়েন্ট মাসে যেরকম বিহেভ করে সেরকমই বিহেভ করতে পড়বে এখানে। আর ম্যাক্সিমাম ফিল্ডে হচ্ছে ইন্টেন্সিটি হচ্ছে রাফলি ± a/√2 এরকম হয়। ঠিক আছে, করে দেখলেই বোঝা যাবে। ওকে, এবার নেক্সট কি আছে, গ্র্যাভিটেশন নিয়ার আর্থ সারফেস। এটা কি, আমরা জানি যে F = GM/r², যেখানে এখানে বলেছে কি যে এম হচ্ছে ক্যাপিটাল এম হচ্ছে আমাদের আর্থের মাস, আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে, আর একটা আর্থের উপর দাঁড়ানো থাকা একটা পার্টিকেলের মাস ধরেছে স্মল এম, তাদের মধ্যে তাহলে কত একটা ফোর্স আসবে, F = GM/r² আসবে। বাট আমরা এটাও জানি যে নিউটনস সেকেন্ড লতে F = ma হয়, ফোর্স = মাস টাইমস অ্যাক্সেলারেশন, এটাও হয়। তাহলে আমরা বলতে পারি যে ma = GM/r², এফের জায়গায় বসিয়ে দিলাম, তাহলে আমার স্মল এন কেটে যাবে, তাহলে এটাই হবে। খেয়াল করবে এই যে F = mag, অ্যাকচুয়ালি এই কে বলা হয় কিন্তু আমাদের ইনার্শিয়াল মাস এমটাকে, আর এইখানে যে স্মল এম আছে GM/r² সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল মাস বলা হয়। বেশি তাদের ফ্রেমওয়ার্কটা আলাদা, কিন্তু তাদের কিন্তু ম্যাগনিটিউডটা সেম, ওই জন্যই কিন্তু আমরা স্মল এমটা কাটতে পারি। তো এরকম করলে দেখা যাচ্ছে কি তাহলে AG যেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন পেলাম আমরা অ্যাকচুয়ালি ডিউ টু আর্থ, সেটা কত আসছে GM/r²। তাহলে G এর মান জানা আছে, M এর মান জানা আছে, R এর মান জানা আছে, করলে 9.8 m/s² পাওয়া যায়। এবার হচ্ছে কীরকমভাবে ওয়েট চেঞ্জ করে, শেপ অফটা আর্থ কীরকম, শেপ অফ আর্থ সেটা হচ্ছে G = 1/r²। এটা তোমরা জানো, মানে যেহেতু ইকুয়েটারটা একটু বেশি মোটা কম্পেয়ার টু নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, তাই অবশ্যই ডিস্টেন্সটা কার কম, নর্থ পোল আর সাউথ পোলের কম, তাই নর্থ পোল আর সাউথ পোলে কিন্তু অ্যাট্রাকশনটা বেশি হবে কম্পেয়ার টু যারা ইকুয়েটারে থাকবে, তাদের অ্যাট্রাকশন কম হবে কিন্তু। ঠিক আছে, এই যেমন, আচ্ছা, নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে, আমাদের নর্থ পোল টু সাউথ পোল হচ্ছে 12714, আর ইস্ট ওয়েস্টে হচ্ছে 12756, বেশি কিন্তু। ঠিক আছে, ফাইন। নেক্সট একটু ওয়েট মাপা যাক কীরকম হবে। নর্থ পোলে দাঁড়িয়ে আছে, ওয়েট ম্যাক্সিমাম হবে, কারণ আগেই দেখেছি নর্থ পোল হলে কী হবে, নর্থ পোলটা কাছাকাছি আছে,
নর্থ পোলটা কাছাকাছি আছে, তাই জন্য নর্থ পোলটা কিন্তু বেশি অ্যাট্রাকশন ফিল হবে, অর্থাৎ বেশি আমাদের ওখানে ওজন দেখাবে। হ্যাঁ, বাট ইকুয়েটারে ওয়েট মিনিমাম কত হবে? হ্যাঁ, সেটা মানে একদম মিনিমাম হবে, ওয়েটটা একদম মিনিমাম হবে, যেহেতু দূরে আছে আমাদের ডিস্টেন্সটা। ঠিক আছে, আর যেটা একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে যে ধরা হলো এম হচ্ছে 10 কেজি, ঠিক আছে, আর এটা দুটোকেই এটাকে একটা হচ্ছে M1 কেজি, ঠিক আছে। এবার এটাকে 100 নিউটন টানা হচ্ছে, এটাকে 10 নিউটনে টানা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার অ্যাক্সিলারেশন কত হবে? দুটোর অ্যাক্সিলারেশন কিন্তু সেম, দুটোর সেম অ্যাক্সিলারেশন কিন্তু, তাহলে এ হবে F/m, আর এখানে F/m করলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু এখানে আসছে, ঠিক আছে। অর্থাৎ এখানে এটা বোঝা যাচ্ছে যে দুটোই কিন্তু অ্যাক্সিলারেশনটা সেম, তার মানে দুটো কিন্তু সেম স্পিডে সেম টাইমে নিচে পড়বে, মাটিতে পড়বে, যেটা আমাদের গ্যালিলিও এক্সপেরিমেন্ট যেটা ছিল। হ্যাঁ, তোমরা দেখবে আমাদের SMS ডিজিটালের প্ল্যাটফর্মেও কিন্তু এটার এক্সপেরিমেন্ট করা আছে, ঠিক আছে, তো দেখতে পারো তোমরা চাইলে, ঠিক আছে। তো আমাদের কিন্তু যেটা গ্যালিলিও দেখেছিল সেই গ্যালিলিও এক্সপেরিমেন্ট, ওটা কিন্তু এটাই ব্যাপার যে দুখানা কিন্তু সেম মানে টাইম লাগবে নিচে নামতে, কারণ প্রত্যেকে সেম স্পিডে নিচে নামছে, কারণ অ্যাক্সিলারেশন দুটোরই সেম। বাট খেয়াল করে দেখো, মাসটাও আলাদা, আমাদের ফোর্সটাও এখানে কিন্তু আলাদা। ফোর্স ইকুয়ালস টু মাস টাইম অ্যাক্সিলারেশন। যদি অ্যাক্সিলারেশন ফিক্স থাকে তাহলে ফোর্স আর মাসটা চেঞ্জ থাকতেই হবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে যদি F ইকুয়ালস টু ma হয়, যদি এখানে A ফিক্স থাকে তাহলে F প্রপোর্শনাল F ইকুয়াল টু A বাই F ইকুয়াল টু ma, হ্যাঁ, A যদি ফিক্স থাকে তাহলে F প্রপোর্শনাল টু M, মানে মাস ফোর্স মানে মাস বাড়লে ফোর্স বাড়বে, মাস কমলে ফোর্স কমবে। দেখো মাস বেশি তাই ফোর্সটা বেশি হচ্ছে, মাস কম 1 কেজি তাই ফোর্স কম 10 নিউটন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ওকে, নেক্সট এবার হচ্ছে ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটিতে আমরা জানি G ইকুয়াল টু gm/r² হয়, একটু আগে দেখেছি। তা সারফেসে কী হবে, কত হবে? G ইকুয়াল টু gm/r² হবে, আর H হাইটে অ্যাবাভ দ্য গ্রাউন্ড কত হবে? gm/r প্লাস H হোল স্কোয়ার। এবার বাইনোমিয়াল থিওরেম আমরা সিম্পলি এখানে r² কমন নিলে কী হবে? 1 প্লাস h/r হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে উপরে গেলে 1 প্লাস h/r হোল টু -2, জানা আছে নিশ্চয়ই এটা। বাইনোমিয়াল করলে 1 - 2 h/r। কেন হচ্ছে পরেরগুলো ধরছি না কেন? তার কারণ আর তো অনেক বড়, অনেক বড়, হিউজ, আর এইচটা কিন্তু কম্পারেটিভলি ছোটো আরের থেকে, তো h/rটা খুব কম। তো h/r হায়ার অর্ডার টার্মসগুলো যেগুলো থাকবে বাইনোমিয়াল সিরিজে সেগুলো আরও ছোটো হবে, তাই জন্যে আমরা কিন্তু ওগুলো ইগনোর করতে পারি এবং 2h/r এটা আমরা বলতে পারি। তার মানে H ইকুয়াল টু G ইন্টু 1 - 2h/r। এটা কিন্তু এই ফর্মুলা উপর ভিত্তি করে কিন্তু আমাদের অল্টিটিউড চেঞ্জ হওয়ার ফলে এই আমাদের অ্যাক্সিলারেশনটা মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, গেল। নেক্সট হচ্ছে ডেরিভেশনটা আছে ডেপথের জন্য, সেটা কি? G ইকুয়াল টু gm/r²। এটা কীরকম হচ্ছে? যেখানে আইম হচ্ছে টোটাল মাস অফ দ্য আর্থ, gm/r² আমরা জানি, এম এর ভালটা বসিয়ে দাও 4/3 ক্যাপিটাল R³ ইন্টু রো, যেখানে রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য আর্থ বাই r² করলে 4/3πg/r, ঠিক আছে, এটা ওটা আসছে। তো এবার আমরা ডি ডেপথে গিয়ে r - d যে রেডিয়াসটা হচ্ছে সেইখানেতে ওই যে ইয়েটা মাসটা ছোটো, তার কত হবে? তাহলে gm প্রাইম ধরলাম, যদি ওর মাসটা যদি হয় তাহলে gm'/r² হবে ওর জন্য, সেটা তাহলে কত হবে? G ইন্টু m প্রাইম 4/3πr³ রো, ঠিক তো, স্মল r³। খুব ইজি প্রুফ, এটা ভাগ করে দেখতে হবে, অটোমেটিক চলে আসবে GD ইকুয়াল টু G ইন্টু 1 - d/r চলে আসবে, ঠিক আছে। খুবই সহজ একটা জিনিস। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় কি জিনিসটা, যে দেখো আচ্ছা সেন্টারেতে কিন্তু 0 হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম সারফেসে হবে। আচ্ছা, আর এটা কিন্তু লিনিয়ারলি ডিক্রিজ করছে, ঠিক আছে, এটা কিন্তু লিনিয়ারলি ডিক্রিজ করছে আমাদের যতটা আমরা ভেতরে যাচ্ছি। তো গ্র্যাভিটি ডিক্রিজেস বোথ অ্যাবভ অ্যান্ড বিলো, দেখো লেখা আছে লাস্টে, দ্য সারফেস ইট ডিক্রিজেস লিনিয়ারলি উইথ ডেপথ বাট ফলোজ অ্যান ইনভার্স স্কোয়ার ল উইথ হাইট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। অর্থাৎ গ্র্যাভিটেশনের যে অ্যাক্সেলারেশনটা আছে সেটা
লিনিয়ারলি ডিক্রিজ করে যখন ভেতরে যায়, মাটির ভেতরে যায়, আর উপরে থাকার সময় কিন্তু ইনভার্স স্কোয়ার ল হিসেবে সেটা ফলো করে। আচ্ছা, লাস্ট আমরা দেখে নিই একটু রোটেশনের জন্য কীরকম ফলো হচ্ছে। ধরো আর্থ তো ঘুরছে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঘুরছে। আচ্ছা, এবার পি পয়েন্টে, এই যে দেখতে হচ্ছে পি পয়েন্টে ধরো তুমি দাঁড়িয়ে আছো, তো তাহলে তোমার উপর এম ওমেগা স্কোয়ার আর আউটওয়ার্ড ফোর্স একটা কাজ করবে। যেহেতু তার মানে আমরা নন ইনার্শিয়াল ফ্রেমে দাঁড়িয়ে আছি, তাই জন্য আমার এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স এম ওমেগা স্কোয়ার আর কাজ করবে টুয়ার্ডস আউটসাইড। তাহলে এবং আমাদের ল্যামডা যদি আমাদের ল্যাটিটিউড হয়, তাহলে আমাদের ওই ল্যাটিটিউডের ডিরেকশানের দিকে, ওই দিকে কত তালের কম্পোনেন্ট হবে এম ওমেগা স্কোয়ার আর কস আলফা, সিম্পল এটাই হবে। আর তার পারপেন্ডিকুলার হবে এম ওমেগা স্কোয়ার আর সাইন আলফা, সেটা আমাদের দেখার দরকার নেই এই মুহূর্তে। তো ওই দিকে কত হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস আলফা, ঠিক তো? তাহলে আর আমরা জানি আমাকে আবার টানবে এমজি, আমাকে তো সেন্টার দিকে সবসময় টানে, যে কোনো আর্থ যে কোনো বস্তুকে তার সেন্টার দিকে টানে, খিঁচবে। তো আমাকেও আমার সেন্টার দিয়ে খিঁচি, আমার ধরো ওই পি পয়েন্টে যদি আমি দাঁড়িয়ে আছি, আমার মাস যদি এম হয়, তাহলে আমাকে এমজি এই ফোর্সে আর্থ টানবে টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে এমজির ফোর্সের ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার, আর এম ওমেগা স্কোয়ার আর কস আলফা এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, তাহলে অপোজিট দিকে। বাট আমি কি উড়ে যাচ্ছি আকাশে, নাকি মাটির তলায় চলে যাচ্ছি? কোনোটাই না, আমি, তাই তো? তার মানে আমি ওইখানটাতে আমি স্থির আছি, মানে আমি চলে যাচ্ছি না। মানে একটা বলতে পারি যে আমি আকাশে চলে যাচ্ছি না, আমি ওইখানেই দাঁড়িয়ে আছি। তাহলে নেট কত ফোর্স আমার কাজ করছে আমার উপর, ঠিক আছে? কোনটার ভ্যালুটা বেশি, নেট কত ফোর্স কাজ করছে? অবশ্যই আমার এমজির ভ্যালুটা বেশি, তাই জন্যই আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছি। তো এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস ওমেগা, এই নেট ফোর্সে কিন্তু আমার উপর কাজ করছে ওই পি পয়েন্ট, তার জন্য কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? সেটা হচ্ছে, তাহলে এইটাকে আমরা ধরে নিলাম এম জি প্রাইম যদি বলি, তাহলে ইকুয়েট করলে জি প্রাইমে একটা ভ্যালু আসবে। সেখান থেকে বোঝা যাচ্ছে কি যে এটা হচ্ছে, তাহলে জিটা কীভাবে চেঞ্জ করছে ল্যাটিটিউডের জন্য ডিউ টু দ্য রোটেশন হচ্ছে বলেই কিন্তু এম ওমেগা স্কোয়ার আর এর কনসেপ্টটা এসছে, বলে আসতো না। তাই জন্যই এটা কিন্তু ডিউ টু রোটেশন অফ দ্য আর্থ। তাহলে ল্যামডা যদি 90 ডিগ্রি হয়, তাহলে জি প্রাইম জি হয়ে যাবে, মানে একদম পোলসে কিন্তু জি প্রাইম আর জি সেম, দুটো সেমই অ্যাক্সেলারেশন হবে। বাট ইকুয়েটারে ল্যামডা হচ্ছে 0 হয়ে যাবে, তখন জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস আর ওমেগা স্কোয়ার, অর্থাৎ জি ভ্যালু অফ জি ইজ মিনিমাম অ্যাট ইকুয়েটার। আমরা আগে দেখেছিলাম, এখানে পরিষ্কার প্রমাণটা পেলাম, ঠিক আছে? আচ্ছা, if Earth stops rotation about its own axis, the G will remain unchanged at poles but increases by r omega square at equator. অর্থাৎ যদি হঠাৎ করে আর্থ থেমে যায়, তাহলে আমাদের পোলসে তো কোনো চেঞ্জ হবে না, বাট ইকুয়েটারে কী হবে, আর ওমেগা স্কোয়ার বেড়ে যাবে, ঠিক আছে? যেহেতু জি মাইনাস আর ওমেগা স্কোয়ার হয়, ওই জন্যই। এখানে দুখানে এক্সাম্পল আছে, দুটো নিউমেরিক্যাল দেওয়া আছে, দুটো পার্টেল দেওয়া আছে, 1 কেজি 2 কেজি। আচ্ছা, আজ একটু তাড়াতাড়ি একটু দেরি হয়ে গেল আমার একটা, ঠিক আছে, প্রায় শেষের পথে চলে এসেছি আমরা, এবার র্যাপ আপ করতে হবে আমাদের। আমার নেক্সট ক্লাসে বাকিটা কন্টিনিউ করবো। এটা পার্ট 1 ছিল আজকেরটা। তো দুখানা এখন আছে, মাঝে সেপারেশনটা আছে 50 সেন্টিমিটার। তো তাহলে কত আমাদের অ্যাজিউমিং দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্য পার্টিকলস আর দ্য মিউচুয়াল গ্র্যাভিটেশন, তাহলে অ্যাক্সেলারেশনটা কার বেশি বার করতে হবে। তোমরা নিজেরাও চেষ্টা করে দেখো, পারবে আশা করছি। খুবই ইজি একটা প্রবলেম দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আজকে একটু টাইমটা শর্ট, আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা দেখো, তাহলে দুটোর আমরা ক্যালকুলেট করে দেখছি কত হবে। তো এফ জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে, সিম্পলি। তাহলে আমরা 5.3.10 নিউটন আসছে। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, এফ বাই m2। তুমি ওটা যদি বার করতে পারো, একটা অ্যাক্সেলারেশন এফ বাই m1 করে সেটা বার করতে পারবে, ঠিক আছে? দেখো কোনটা। দ্য এক্সাম্পল শো দ্যাট দ্য গ্র্যাভিটেশন ইজ ভেরি উইক, বাট অনলি দিস ফোর্স কিপ বাইন্ড আওয়ার সোলার সিস্টেম অ্যান্ড অলসো ইউনিভার্স অ্যান্ড গ্যালাক্সিজ অ্যান্ড আদার ইন্টারস্টেলার সিস্টেম। তাই তো না, এটাই তো ব্যাপার, ঠিক আছে? আমরা আজকে পার্ট 1 করলাম, নেক্সট দিন আমরা পার্ট 2 করবো। তোমরা আরও যারা জয়েন হতে চাও, তারা আমাদের এইখানেতে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে,
কল করতে পারো, ঠিক আছে, এবং সেখানে জয়েন করো লিঙ্কে ক্লিক করে, ঠিক আছে। SMS ডিজিটাল তোমাদের পাশে সবসময়ই আছে আর থাকবে। থ্যাংক ইউ। চলো। SMS ডিজিটাল এডুকেশন, নালন্দার আদর্শ, আমাদের ঐতিহ্য।